ওয়েলকাম ব্যাক টু শুভাশিস ক্লাসরুম। আজকের আমরা দর্পণ সম্পর্কে আলোচনা করব, যেখানে বিভিন্ন রকম দর্পণের কথা তোমাদের সামনে তুলে ধরব এবং দর্পণ সম্পর্কে যাবতীয় সমস্যা এই ক্লাসের মধ্য দিয়ে দূরীভূত হবে তোমাদের কাছ থেকে এবং দর্পণ সম্পর্কে বিভিন্ন ধারণাও তোমরা ভালো জানতে পারবে। তোমরা এখান থেকে জানতে পারবে কোনটাকে উত্তল দর্পণ বলা হয়, কোনটাকে অবতল দর্পণ বলা হয়, সমতল দর্পণ চিনব কী করে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আমরা না দেখে না হাতে টাচ করে আমরা জানবো কী করে। ঠিক আছে, এর প্রত্যেকটা কমপ্লিট তোমরা ধারণা পাবে এই ক্লাসের মধ্য দিয়ে। সো লাইক এবং শেয়ার করো এই ভিডিওটিকে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত তোমরা পেতে পারো। দেখো, আজকে আমরা দর্পণ সম্পর্কে যাবতীয় ধারণা পাবো। দর্পণ যাকে ইংরেজিতে বলা হয় মিরর, দর্পণ যাকে ইংরেজিতে বলা হয় কি মিরর। দর্পণ হলো প্রতিফলনের একটা ব্যবহার, যেটা আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে আমরা দর্পণ ব্যবহার করি, যেটা কখনো সমতল কখনো বক্রতলীয় হয়। ঠিক আছে, দর্পণ হলো, যদি কোশ্চেন বলে দর্পণে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়, সেটা হবে উত্তর হবে আমাদের প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে আমরা দর্পণ ব্যবহার করি। ক্লিয়ার? দর্পণ ক প্রকার হয়? সাধারণত দর্পণ দু প্রকার, সমতল দর্পণ এবং বক্রতলীয় দর্পণ। অর্থাৎ সমতল দর্পণ কি বলছে, কোনো দর্পণের প্রতিফলক তল যদি সমতল হয় তাকে বলা হয় সমতল দর্পণ। আর যদি কোনো দর্পণের প্রতিফলক তল যদি বক্রতল হয় অর্থাৎ বাঁকা হয়, তাহলে যদি কোনো দর্পণের প্রতিফলক তল বক্রতল হয় তাকে বলা হয় বক্রতলীয় দর্পণ। ক্লিয়ার? বক্রতলীয় দর্পণকে তিন ভাগে ভাগ করা হয়, বা আরও ভাগ তোমরা 12-এ গিয়ে পাবে। এখন যে মোটামুটি জেনে রাখো, আমাদের বক্রতলীয় দর্পণকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় গোলীয় দর্পণ, একটাকে বলা হয় অধিবৃত্তীয় দর্পণ, আর একটাকে বলা হয় উপাক্ষীয় দর্পণ। ক্লিয়ার? এই গোলীয় দর্পণ কাকে বলা হয় বলছে, গোলীয় দর্পণ কি বলছে, কোনো দর্পণের বা কোনো বক্রতলীয় দর্পণের দর্পণটি যদি কোনো গোলকের অংশ হয় তখন তাকে বলা হয় কি গোলীয় দর্পণ। অর্থাৎ দর্পণ হবে কি গোলকের অংশ, দর্পণটা অবশ্যই হবে কি গোলকের অংশ। যদি গোলকের অংশ হয় তখন তাকে বলা হয় কি গোলীয় দর্পণ। আর অধিবৃত্ত দর্পণ কাকে বলা হয়, অর্থাৎ গোলীয় দর্পণটা হবে কি অধিবৃত্তের অংশ, এবং উপাক্ষীয় হলে উপাক্ষীয়র যাকে বলা হয় উপাক্ষীয় দর্পণ। ক্লিয়ার? এবং এই গোলীয় দর্পণকে দুভাগে ভাগ করা, একটা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অর্থাৎ অবতল দর্পণ হলো এবং উত্তল দর্পণ হলো আমাদের কি গোলীয় দর্পণের দুটো ভাগ, যেই এই দুটো স্ট্রাকচার বা এই দুটো পার্ট তোমাদের ক্লাস 10-এ এবং 12-এ খুব ভালো করে আছে, এবং 7 এবং 8-এ জাস্ট এদের কিছু ব্যবহার তোমাকে জানতে হবে। ক্লিয়ার? তাহলে এই গোলীয় দর্পণে অবতল দর্পণ কাকে বলে, বা উত্তল দর্পণ কাকে বলে, বা কনকেভ মিরর কাকে বলে, বা কনভেক্স মিরর কাকে বলে, সেটা কীভাবে আমরা জানবো। দেখো, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা কি করব, আলোচনা করব। তাহলে গোলীয় দর্পণ এর মধ্যে দুটো ভাগ, যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ কাকে বলা হয় বলছে, কোনো গোলককে যদি মাঝখানে কেটে নেওয়া হয় আর দুটোকে যদি আমরা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি, যদি কোনো দর্পণের ভেতরের অংশটি বা কোনো গোলকের ভেতরের অংশটি যদি প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি তখন তাকে বলা হয় কি, তখন তাকে বলা হয় অবতল দর্পণ। এবং বাইরের অংশটিকে যদি আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি তখন তাকে বলা হয় কি উত্তল দর্পণ। যেমন এই দেখো একটা বাল্বের অংশ, যেখানে মাঝখানে একটা বাল্ব লাগানো আছে, আর ঠিক এইটা দেখতে পাচ্ছ, এটা দর্পণ, এটাকে বলা হয় কি অবতল দর্পণ। কী বলা হয়? অবতল দর্পণ। অর্থাৎ এটার যদি কোনো বৃত্তের অংশ একটাকে কেটে নেওয়া হয়, তাহলে এটাও তো একটা কোনো বৃত্তের অংশ ছিল বা কোনো গোলকের অংশ ছিল, তাহলে গোলকের অংশের ভিতরটা কি হচ্ছে, প্রতিফলক তল হিসাবে আমরা ব্যবহার করছি, তাহলে এটাকে বলা হয় কি, দেখতেই পাচ্ছ, এটাকেই বলা হয় কি আমাদের অবতল দর্পণ। কোনো গোলকের ভেতরের অংশটাকে প্রতিফলক তল হিসাবে যদি আমরা ব্যবহার করি তখন তাকে বলা হয় কি অবতল দর্পণ। দেখতে পাচ্ছ অবতল দর্পণ, হ্যাঁ কি না? যেটা আমরা লাইটের মধ্যে ব্যবহার করি, সেটা কখনো অধিবৃত্ত ব্যবহার করি, সেটা আমরা সেই স্ট্রাকচারগুলো বা সেই ফ্যাক্টরগুলো তোমরা পরবর্তী ক্লাসে বা এই ক্লাসের শেষের দিকে পাবে। কোনো চাপ নেই, তোমাদের কোনো রূপ ডাউট থাকবে না এই ক্লাসগুলো করার পর। আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, তোমাদের কোনো রূপ ডাউট আর থাকবে না। ক্লিয়ার? আর কি, যদি
এই চামচের ভেতরের অংশ যদি অবতল দর্পণ ধরো, ঠিক বাইরের অংশটা দেখতে পাচ্ছ, এই ঠিক বাইরের অংশটাকে যদি আমরা গোলকের অংশ ধরি, তাহলে এটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে, এই ঠিক চামচের এই বাইরের অংশটা যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে, তখন তাকে বলা হয় কি উত্তল দর্পণ। ভেতরটা কাজ করলে অবতল দর্পণ, বাইরেটা কাজ করলে প্রতিফলক তল হিসাবে, তখন তাকে বলা হয় কি উত্তল দর্পণ। আশা করব উত্তল অবতল দর্পণের সম্পর্কে আশা করব উত্তল এবং অবতল দর্পণের সম্পর্কে খানিকটা তোমরা ধারণা পেলে, এবং এর বিস্তারিত ধারণা আমরা যত সেশন এগোবে সেই সেশনের মধ্য দিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপনা করব। দেখো, প্রথমেই আমরা জানবো কি সমতল দর্পণ সম্পর্কে। সমতল দর্পণ কাকে বলা হয়? বলেছিলাম কোনো দর্পণ যে দর্পণের প্রতিফলক তল সমতল তাকে বলা হয় কি সমতল দর্পণ। অর্থাৎ কোনো দর্পণের প্রতিফলক তল যদি সমতল হয় তখন তাকে বলা হয় কি সমতল দর্পণ। দেখো, এই একটা সমতল দর্পণ দেখতেই পাচ্ছ, তাহলে এর প্রতিফলক তল কি সমতল, তার জন্য একে বলা হয় কি সমতল দর্পণ। সমতল দর্পণ, ঠিক আছে। তাহলে আমরা সমতল দর্পণ সম্পর্কে আগে জানি, তারপর আমরা বক্রতলের দর্পণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। দেখো, তোমাদের সামনে একটা সমতল দর্পণ আমি অঙ্কন করেছি। সমতল দর্পণ দেখো, মিররটা নিয়েছি, ধরলাম সমতল দর্পণ এম এবং এম ডট মিরর, যার বাম পাত থেকে আলো আসছে এবং ডান পারে আমরা কি করেছি, পেন্ট করেছি কি দিয়ে, এজিবিআর অথবা অ্যালুমিনিয়াম অথবা পারদ দিয়ে। ক্লিয়ার, ঠিক আছে। এই সমতল দর্পণ কাকে বলা হয় তোমাদের সামনে একটু আগে বললাম, অর্থাৎ এর প্রতিফলক তল হবে কি সমতল, ঠিক আছে। এর ফ্যাক্টরগুলো কি কি জানতে হবে আমাকে, এর বৈশিষ্ট্যগুলো কি কি। সমতল দর্পণ কাকে বলা হয় বলে দিলাম, এর বৈশিষ্ট্যগুলো আমরা কি কি জানবো। বৈশিষ্ট্য, সমতল দর্পণের বৈশিষ্ট্য কি কি হবে, কি কি হতে পারে। দেখো, সমতল দর্পণের বস্তু থেকে দর্পণের দূরত্ব কি বললাম, সমতল দর্পণে বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সবসময় সর্বদা সমান হবে। কি বললাম, বস্তু থেকে দর্পণ এবং দর্পণ থেকে প্রতিবিম্ব, এদের দূরত্ব সর্বদাই সমান হবে। অর্থাৎ এটা যদি আমরা 5 সেন্টিমিটার ধরে নিই, তাহলে এটা হবে কত, 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, অর্থাৎ বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সর্বদাই সমান হবে। কার ক্ষেত্রে? সমতল দর্পণের ক্ষেত্রে। ক্লিয়ার। 2 নম্বর কি, সমতল দর্পণে সর্বদাই বস্তুর পার্শ্বিক পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? পার্শ্বিক পরিবর্তন হয়। পার্শ্বিক পরিবর্তন হয় কীরকম? অর্থাৎ ঠিক উল্টে যায়। ধরো আমি যদি এখানে বি এভাবে লিখি, এখানে যদি দর্পণ রাখি বড় করে, তাহলে দেখাবে বি কেমন, ঠিক উল্টো করে, ঠিক আছে, ঠিক উল্টো করে, মনে থাকবে। তাহলে অবতল সমতল দর্পণের ক্ষেত্রে সবসময় বস্তুর পার্শ্বিক পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়। যদি আমি আয়নায় আমি যদি আমরা সামনে দাঁড়িয়ে থাকি, কোনো আয়নার বড় একটা আয়নার সামনে, আমার বাম হাত দেখাবে ডান হাতের মতো, ডান হাত দেখাবে বাম হাতের মতো, এক্স্যাক্ট কি হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়। ঠিক এই কারণেই গাড়ির যে ভিউ ফাউন্ডারের যে সমস্ত আগে যে সমস্ত গাড়ি ব্যবহার করা হতো, তার ভিউ ফাউন্ডার অর্থাৎ দেখার জন্য কী ব্যবহার করা হতো, সমতল দর্পণ। এবং যেহেতু সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটে, তার জন্য অ্যাম্বুলেন্সের গায়ে অ্যাম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখা থাকতো। অর্থাৎ ওই অ্যাম্বুলেন্স অক্ষরটা উল্টো করে লেখা থাকতো, যাতে ওর পেছনে যদি কেউ আসে তাদের মিররে, বা অ্যাম্বুলেন্স পেছনে আছে আর কোনো গাড়ি সামনে আছে, আর অ্যাম্বুলেন্সে কোনো এমার্জেন্সি থাকে, তাহলে প্রথমেই তাকে সাইড দিতে হবে। তাহলে বুঝবে কী করে অ্যাম্বুলেন্স পিছনে আছে কি নেই? তাহলে সেই ব্যক্তি অর্থাৎ সামনে থাকা ব্যক্তি তার ভিউ ফাউন্ডারে দেখবে কি, তার এই ধরো আমাদের এটা গাড়ির আয়না, ঠিক আছে, তাহলে কি লেখা পড়েছে, লেখাটা যদি আমরা সোজা করে রাখি তাহলে উল্টে পড়বে, হ্যাঁ কি না? ঠিক তেমন যদি উল্টো করে লেখা থাকে তাহলে সোজা হয়ে পড়বে। তাহলে এই প্রথম সামনের গাড়ির যে ড্রাইভার, সে দেখতে পাবে কি অ্যাম্বুলেন্স লেখাটা সোজাভাবে দেখতে পাবে এবং সে অ্যাম্বুলেন্সকে সাইড করে দেবে। এখানে এই কোশ্চেনটা তোমাদের 7 এবং 8-এ পড়ে। কি পড়ে? অ্যাম্বুলেন্সের গায়ে অ্যাম্বুলেন্স কথাটা কেন
উল্টো করে লেখা থাকে। কারণ কি, সমতল দর্পণের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন ঘটে, ফলে অক্ষরগুলো তাদের পার্শ্বীয় পরিবর্তন ঘটায়। যদি এই কথাটা যদি সোজা করে লেখা থাকতো তাহলে দর্পণে কি হতো, উল্টো দেখাতো এবং ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সে বুঝতেই পারতো না পেছনে অ্যাম্বুলেন্স আছে কিনা বা অন্য কিছু এমার্জেন্সি কোনো গাড়ি আছে কিনা, ফলে এই অ্যাম্বুলেন্স কথাটাকে উল্টো করে লেখা থাকে। ক্লিয়ার? 7-8 ছাত্রদের কাছে এই কথাটা তোমাদের আশা করব তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। দেখো 3 নম্বর ফ্যাক্টর কি বলছে, এখানে সবসময় অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। আগেই বললাম সবসময় কি হয়, অসৎ বিম্ব গঠিত হয়, যেখান থেকে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। কারণ কি, দেখো এখান থেকে মনে হচ্ছে কি অপসিত হচ্ছে বলে মনে হচ্ছে, বস্তু প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছে, এ ডট, অর্থাৎ আয়নার পেছনে। আলটিমেট বস্তু কোথায় ছিল, আয়নার সামনে। দেখতে পাচ্ছি কোথায়, এ ডটে, অর্থাৎ এখান থেকে যদি কোনো ব্যক্তি দেখে মনে হবে কি এখান থেকে অপসিত হচ্ছে বলে মনে হবে। আলটিমেট কি এখানে বস্তু আছে, হ্যাঁ কি না? তাহলে এটা কি অসৎ বিম্ব। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর কি, 4 নম্বর বৈশিষ্ট্য কি, সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর আকার, দূরত্ব নয়, বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সর্বদাই সমান হয়। তাহলে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সর্বদাই কী হবে, সমান হবে। কার ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে। এই কোশ্চেনটা 10 ক্লাসে দিয়ে দেয়, বলছে কোন দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তুর আকারের সমান এবং সোজা অর্থাৎ সমশীর্ষ অর্থ কি, সোজা প্রতিবিম্ব গঠিত হয়, সোজা প্রতিবিম্ব গঠিত হয়। উত্তর হবে আমাদের সমতল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠিত হয় এবং বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সবসময় সমান হয় এবং সমশীর্ষ অর্থাৎ সোজা। আমি কোনো আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে আমার পা কি উপরে উঠে যাবে আর মাথা কি নিচে চলে যাবে? নিশ্চয়ই নয়। শুধুমাত্র আমার হাতের অর্থাৎ আমাদের পাশের কী হবে, পার্শ্বীয় পরিবর্তন হবে, কিন্তু সোজা অথবা উল্টে যাবে না। সোজাকে বলা হয় সমশীর্ষ, উল্টোকে বলা হয় অবশীর্ষ। তার জন্য সমতল দর্পণের ক্ষেত্রে যেহেতু উল্টোই নয়, তাহলে এর ক্ষেত্রে সর্বদাই সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, এই গেল সমতল দর্পণের বৈশিষ্ট্য। এবং সমতল দর্পণ থেকে কিছু গণিতের ফ্যাক্টরও তোমাদের জানতে হবে। বলছে কোনো ব্যক্তি যদি একটা সমতল বড় দর্পণের দিকে ভি বেগে এগিয়ে আসে, তাহলে কোনো ব্যক্তি ভি বেগে এগিয়ে আসছে, তাহলে তার প্রতিবিম্বের বেগ কত হবে? সমতল দর্পণে যদি কোনো ব্যক্তি ভি বেগে এগিয়ে আসে, তার প্রতিবিম্বের বেগ হবে দ্বিগুণ হয়ে যাবে। কি বললাম, কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি দর্পণের দিকে ভি বেগে আগত হয়, তার প্রতিবিম্বের গতি হবে কি 2v, অর্থাৎ এটা যদি 20 মিটার পার সেকেন্ডে এগিয়ে আসে, এটা হবে কত, 20 মিটার পার সেকেন্ড ইন্টু 2, অর্থাৎ 40 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? অর্থাৎ v = 2v, যেখানে প্রতিবিম্ব কী হবে, দ্বিগুণ হবে। ক্লিয়ার? ঠিক আছে, এই জন্যই এই ধর্মকে কাজে লাগিয়ে দেখবে তোমরা জিম যেখানে করানো হয় এবং বিউটি পার্লার, জিম এবং সেলুন দোকান বা ড্যান্স রুম বা ড্যান্স ঘর বা যেখানে নাচ গান শেখানো হয়, সেই সমস্ত ঘরের ভেতরটায় কী লাগানো হয়, সমতল দর্পণ, যাতে করে তারা কী হয়, ভালো মোটিভেশন পায়। ঠিক এই কারণের জন্যই কী লাগানো হয়, সমতল দর্পণ। ধরো কোনো একজন মোটা ব্যক্তি, সে প্রথম দিন জিমে গেল, তার সামনে যদি সমতল দর্পণ লাগানো থাকে, সে যখন ওই আমাদের দৌড়ানো মেশিনে যখন দৌড়বে, ধরো সে এত মোটার জন্য সে আস্তে আস্তে দৌড়বে এবং দর্পণে কী হবে, যে যত আসনো তার ডবল হবে, কি দেখাবে, দর্পণে দেখাবে, তাহলে সে নিজে থেকে কী উৎসাহিত হবে এবং তার জিম যাওয়ার আর যে উদ্দেশ্যটা আরও প্রখর হবে। ক্লিয়ার? ঠিক এই কারণেই কী করা হয়, এই আমাদের সেলুন দোকান বা বিউটি পার্লার বা আমাদের ড্যান্স রুম বা জিম ঘরে কী লাগানো হয়, দর্পণ লাগানো হয়, সমতল দর্পণ। কী লাগানো হয়, সমতল দর্পণ। ক্লিয়ার আশা করব। আর কি, যদি কোনো দর্পণের সামনে কোনো একটা বস্তু যদি একটা কোণে থাকে, ধরো একটা বস্তু ধরলাম, এই দর্পণের সামনে একটা বস্তু আমি রাখলাম, এক্স বস্তু, এটা 30 ডিগ্রি কোণে আনত ছিল। ঠিক আছে, এবার এটাও তাহলে প্রতিবিম্ব হবে কি 30 ডিগ্রি কোণে আনত ছিল।
এবার দেখলাম কি এই বস্তুটাকে আমি দর্পণের সাপেক্ষে কী করলাম, চেঞ্জ করলাম। ধরো আমি কী করলাম, 30 থেকে 60 করলাম, 30 থেকে 60 করলাম, তাহলে কত ডিগ্রি চেঞ্জ করলাম, 30 ডিগ্রি চেঞ্জ করলাম, হ্যাঁ কি না? তাহলে কি বলছে, কোনো বস্তুকে যদি দর্পণের সাপেক্ষে যত ডিগ্রি কোণে আমরা পরিবর্তন করব তার প্রতিবিম্ব, ঠিক আছে, সেই ডিগ্রির ডবল কোণে পরিবর্তিত হবে। অর্থাৎ একে যদি আমরা 20 ডিগ্রি 30 ডিগ্রি কোণে আমরা ঘোরাই, তাহলে এটা কত ডিগ্রি কোণে ঘুরবে, অর্থাৎ প্রতিবিম্ব কত ডিগ্রি কোণে ঘুরবে, 60 ডিগ্রি কোণে ঘুরবে। অর্থাৎ থিটা যদি আমরা থিটা কোণে ঘোরালে হবে কী হবে, 2 থিটা। থিটা অর্থ কি, কোণের মান। অর্থাৎ আমরা যে কোণে ঘোরাবো, ঠিক আছে, প্রতিবিম্ব তার থেকে দ্বিগুণ কোণে ঘুরবে। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর তারপরে ফ্যাক্টর, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কি, ধরো বললো কোনো দর্পণ, কোনো দুটো দর্পণের মাঝখানে একটা বস্তুকে আমরা রেখে দিলাম, ঠিক আছে, রেখে দিলাম। রেখে দেওয়ার ফলে ধরো এখানে দুটো দর্পণ রেখে দিয়েছি, এই দর্পণের দুটোর মাঝখানে একটা বস্তু রাখলাম। এবার কোশ্চেন পড়ে কোনো দুটি সমতল দর্পণের মাঝখানে একটা বস্তু রাখা হয়েছে এবং ওই বস্তুটা কত ডিগ্রি কোণে আছে, ধরলাম এই বস্তুটা এর সাপেক্ষে 30 ডিগ্রি কোণে আছে আর এর সাপেক্ষেও 30 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। বললো কোশ্চেনে বললো কি, ওই বস্তুর দ্বারা প্রতিবিম্বের সংখ্যা কত হবে, প্রতিবিম্বের সংখ্যা কত হবে। বলছে কি প্রতিবিম্বের সংখ্যা আমাকে কত হবে বার করতে বলেছে। তার সূত্র কি, তার সূত্র হচ্ছে 360/θ হয়ে যায়। যদি এটা ইভেন নাম্বার বেরোয়, ইভেন অর্থাৎ জোড় সংখ্যা বেরোয়, জোড় সংখ্যা হয়, তাহলে 1 বিয়োগ করব, আর বিজোড় থাকলে সেটাই উত্তর হবে। কি বললাম, তাহলে এখান থেকে বের করো, তাহলে 360/30 কত বেরোচ্ছে, 12টি। তাহলে আমরা বললাম বিজোড় সংখ্যা আমরা জোড় সংখ্যা আমরা নেব না, তাহলে 12 থেকে 1 বিয়োগ করব, হবে কটাই, 11টি। স্যার 12 + 1 করলে 13 তো হয়, ওটাও তো বিজোড় সংখ্যা, কখনোই আমরা যোগ করব না, সবসময় বিয়োগ করব। আর যদি অ্যান্সার তোমার জোড় সংখ্যা চলে আসে, বিজোড় সংখ্যা চলে আসে, তাহলে সেটাই তোমার উত্তর। ক্লিয়ার? তাহলে এই ব্যক্তি কটা প্রতিবিম্ব গঠন হবে, 11টি প্রতিবিম্ব গঠন হবে। ক্লিয়ার করতে পারলাম যে 3টি মেন ফ্যাক্টর, ভি বেগে থাকলে 2v বেগে হবে, থিটা কোণে ঘোরালে 2 থিটা কোণে ঘুরবে, এবং যদি দুটো দর্পণের মাঝখানে একটা বস্তুকে এত ডিগ্রি কোণে বা থিটা কোণে আনত থাকে, তাহলে সেই বস্তু দ্বারা প্রতিবিম্বের সংখ্যা হবে কি 360/θ। ভাগফলটা যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে 1 বিয়োগ করে দেব, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম। আশা করব সমতল দর্পণ সম্পর্কে তোমাদের আর কোনোরূপ ভ্রান্ত ধারণা নেই, তোমরা সমতল দর্পণের সম্পর্কে পুরোপুরি একটা কমপ্লিট ধারণা পেলে। ঠিক আছে, তাহলে আমাদের এই সেশনটির জন্য একটা ছোট্ট করে একটা লাইক করে দাও এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের এই মাধ্যমিক 7, 8, 9 এবং 10, 11, 12 প্রত্যেকটা ক্লাস তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেতে পারো, এবং তোমাদের ভালো নাম্বার তোলার জন্য তোমাদের কাজগুলো আমরা যাতে সোজা করতে পারি, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা জানবো কি গোলীয় দর্পণের সম্পর্কে। গোলীয় দর্পণকে দুভাগে ভাগ করা হয়, আগেই জেনেছি উত্তল এবং অবতল। কি করে চিনব উত্তল দর্পণ কাকে বলা হয়? যে বক্রতুল্য দর্পণের যদি বাইরের অংশটা আমরা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি তাকেই বলা হয় কি উত্তল দর্পণ, এবং ভেতরের অংশটিকে যদি আমরা কোনো গোলকের ভেতরের অংশটিকে যদি আমরা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি তখন তাকে বলা হয় কি অবতল দর্পণ। ঠিক দেখো, আজকের আমরা জানবো কি উত্তল এবং অবতল দর্পণ সম্পর্কে যাবতীয় বিবরণ, অর্থাৎ গোলীয় দর্পণের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা কী হব জানবো। দেখো, গোলীয় দর্পণ কাকে বলা হয়? প্রথমেই বলেছিলাম কোনো দর্পণের প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বা কোনো দর্পণ যদি কোনো বৃত্তের বা কোনো গোলকের অংশ হয়ে থাকে তখন তাকে বলা হয় কি গোলীয় দর্পণ, যাকে আমরা দুভাগে ভাগ করি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। বাইরের দিকটা যদি আমরা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি তখন তাকে বলা হয় উত্তল দর্পণ, ভেতরের দিকটা যদি আমরা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করি তখন তাকে বলা হয় কি অবতল দর্পণ। এবার উত্তল এবং অবতল দর্পণের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, ফার্স্ট এখান থেকে মাধ্যমিক 2024-এর মধ্যে কোশ্চেন পড়ে একটা আলো 2 নম্বরের যে কোশ্চেন পড়ে সেখানে
আমাদের দর্পণের বিভিন্ন অংশের যে কোনো একটা অংশের কি বলে কাকে বলে দিয়ে দেয়। প্রথমে দেখো মেরু বা মেরুবিন্দু বা মধ্যবিন্দু একে বলা হয়, যাকে ইংরেজিতে বলা হয় পোল। কাকে বলা হয়? অবতল দর্পণের মেরু যা এবং উত্তল দর্পণেরও মেরুতা। ক্লিয়ার? চলো ব্যাপারটা কি বলছে, গোলীয় দর্পণে প্রতিফলক তলের, অর্থাৎ এটা আমাদের প্রতিফলক এম ও এম ডট, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এম ও এম ডট। এই প্রতিফলকের ঠিক মাঝখানটা, অর্থাৎ যদি আমি এই প্রতিফলকটা একটা মাপে নিয়ে নিই, ঠিক এর মাঝখানটা হবে কি, বা মাঝখানের যে বিন্দুটা আমরা পাবো সেই বিন্দুটাকে বলা হয় কি, সেই বিন্দুটাকে বলা হয় কি মেরু বা মেরুবিন্দু বা মধ্যবিন্দু বা ইংরেজিতে বলা হয় পোল। ক্লিয়ার? তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বা মেরুবিন্দু বা মধ্যবিন্দু বলা হয়। এখানে মধ্যবিন্দু আমরা কি ধরেছি? ও। তাহলে এর সঙ্গেই তোমরা কি লিখে দেবে? অতএব মধ্যবিন্দু সমান, মধ্যবিন্দু হলো ও। ঠিক আছে, এই পর্যন্ত লিখে দেওয়ার জন্য তোমাদের কমপ্লিট 2 নাম্বার তুমি পাবে, কিন্তু অবশ্যই মনে করে ছবিটা দেবে। ঠিক আছে, অবশ্যই মনে করে তোমরা ছবিটা অবশ্যই দেবে, সেটা উত্তল হোক বা অবতল হোক। তুই সমঝা? হ্যাঁ। এবার দেখো বক্রতা কেন্দ্র, এটা একটা পার্টিকুলার ভালো কোশ্চেন। কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলা হয়, বা অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কাকে বলা হয়, বা উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কাকে বলা হয়, যাকে ইংরেজিতে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার। কার্ভেচার কেন বলা হয় আগের দিন বলেছিলাম, কারণ গোলকের একটা অংশ, গোলক তো আমরা থাকছে না, আমরা পুরোপুরি তো এটাকে আমরা নেইনি গোল হিসাবে, নিয়েছি কি আমরা গোলকের একটা অংশকে প্রতিফলক তল রূপে চাইছি, তাই তো? তাহলে এখন কি এটা গোলক আছে কি? তাহলে গোলক তো নেই, গোলকের একটা অংশ, আর গোলকের একটা অংশকে বা একটা বৃত্তচাপকে আমরা কার্ভেচার বলে থাকি। ঠিক আছে, তার জন্য কি বলা হয় সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বক্রতাকে বলা হয় কি কার্ভেচার। ঠিক আছে, যেহেতু এটা গোলক নেই তার জন্য কি বলা হয় কি কার্ভেচার। ঠিক আছে, এবার এই সেন্টার অফ কার্ভেচার কাকে বলা হয়? বলছে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে, অর্থাৎ গোলকটা তো ছিল সেখান থেকে কেটে আমরা প্রতিফলক তলরূপে কাজ করেছি। তাহলে যে অংশটা আমরা কেটেছি সেটা কোনো না কোনো গোলকের অংশ ছিল, হ্যাঁ কি না? সেই গোলকে নিশ্চয়ই সেন্টার পয়েন্ট ছিল, অর্থাৎ কেন্দ্র ছিল। সেই কেন্দ্রটাকে বলা হয় কি এই বক্রতা, এই আমাদের বক্রতা বা এই কার্ভেচারের সেন্টার বা সেন্টার অফ কার্ভেচার। তাহলে সেন্টার অফ কার্ভেচারকে আমরা কি ধরেছি? সি। তাহলে তুমি লিখে দেবে, ধরো M0 M অবতল দর্পণের ক্ষেত্রে বা M0 M উত্তল দর্পণের ক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচার হচ্ছে সি। যা ধরেছো তাই লিখবে এবং ছবিটা অবশ্যই আঁকবে, তাহলে তোমরা কমপ্লিট 2 নাম্বার পাবে। ছবি না দিলে তোমাকে নাম্বার দেবে না, কখনো 1 কাটবে, কখনো হাফ কেটে নেবে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তারপর দেখো বক্রতা ব্যাসার্ধ কি? বক্রতা ব্যাসার্ধ কি? রেডিয়াস অফ কার্ভেচার। তোমরা জানো রেডিয়াস কোথায় অর্থ হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, কার্ভেচার কেন বললাম? একটু আগেই বললাম, কারণ এটা গোলক, এখন তো গোলক নেই, এটা এখন বক্রতলে রূপান্তরিত হয়েছে, যাকে আমরা ইংরেজিতে বলি কার্ভেচার। ঠিক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হয়? বলছে গোলীয় দর্পণটি, বলছে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় কি বক্রতা ব্যাসার্ধ। এর কথা অর্থ কি? এর কথা অর্থ কি? ধরো এই তোমার একটা দর্পণ, এটা কি অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে অবতল দর্পণটাকে আমরা কেটে নিয়েছি, তাহলে এটার সেন্টার পয়েন্ট কোনো না কোনো ছিল তো, কারণ এটাও তো একটা গোলকের অংশ। তাহলে ঠিক আমরা যেহেতু একটা গোলকের অংশকে কেটে আমরা দর্পণ রূপে কাজ করছি, সেই গোলকের একটা সেন্টার ছিল, এবং সেন্টার থাকা মানে তার রেডিয়াসও ছিল, অর্থাৎ ব্যাসার্ধও ছিল। বলছে যে গোলকটা আমরা আমাদের যে বক্রতলটা ব্যবহার করছি, সেটা অবতল হোক বা উত্তল হোক, সেই দর্পণটি যে গোলকের অংশ ছিল সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? অর্থাৎ দর্পণটি যে গোলকের অংশ ছিল তার ব্যাসার্ধকে বলা হয় কি ওই দর্পণেরই ব্যাসার্ধ বা বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার আশা করব?
ঠিক আছে, লিখে দিয়েছি তোমাদের সামনে, এরকম করে সুন্দর করে লিখবে, তাহলে তোমরা তোমাদের কোনো নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। যে কোনো এক্সামিনার খাতা কাটুক না কেন, কেউ তোমাদের নাম্বার এক ফোঁটাও কাটতে পারবে না। এবং সঙ্গে মনে করে চিত্র সহ আঁকবে এবং কোনটাকে কি ধরেছো সেটা একটু বলে দেবে। এখানে দেখো বক্রতা ব্যাসার্ধ কি ধরেছি, সিও, তাহলে এখানে লিখবে অতএব এম ও এম ডট দর্পণটির বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ও সি বা সিও, যা লিখতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত লিখবে, এটা কমপ্লিট। তোমরা 2 নাম্বার পাবে, কোনোরূপ তোমাদের নাম্বার কাটতে পারবে না। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস কি? প্রধান অক্ষ কি বলছে, কোনো গোলীয় দর্পণের, সেটা উত্তল হোক বা অবতল হোক, অবতল দর্পণের মধ্যবিন্দু অর্থাৎ ও এবং সেন্টার অর্থাৎ সি, কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দু এবং বক্রতা কেন্দ্রের, ঠিক আছে, যুক্ত করে যে সরলরেখা তাকেই বলা হয় কি, বা যুক্ত করার জন্য যে সরলরেখা আমরা অঙ্কন করি তাকেই বলা হয় কি, প্রধান অক্ষ। সংজ্ঞা পড়লে কীভাবে লিখবে, এখানে লেখা আছে, তোমরা সুন্দরভাবে তুলতে পারো। আমি কিছুক্ষণের জন্য সাইড হয়ে যেতে পারি, তোমরা তুলে নিতে পারো। ঠিক আছে, দেখো, গোলীয় দর্পণের মধ্যবিন্দু ও বক্রতা কেন্দ্রের, গোলীয় দর্পণের মধ্যবিন্দু ও বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখাকে বলা হয় কি, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসকে আরেকটু যদি বাড়িয়ে দাও, ধরলাম এক্স ডট হয়েছে, তাহলে এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ কোনটা, এখানে লিখবে প্রধান অক্ষ হলো এক্স ডট হয়েছে। অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মধ্যবিন্দুর ওপর দিয়ে বা মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখাকে বলা হয় কি, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? প্রধান ছেদ, দেখো আমি উন্মেষ আগে লিখে দিয়েছি, প্রধান ছেদ পরে লিখছি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, বাই মিস্টেক, সরি। এবার প্রধান অক্ষ প্রধান ছেদ আগে জানো, তারপর আমরা জানবো কি এই উন্মেষ সম্পর্কে। প্রধান ছেদ কাকে বলা হয়? বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে অঙ্কিত সমতলে যে বৃত্তচাপ দর্পণটিকে ছেদ করে, তাকেই বলা হয় কি, দর্পণটির প্রধান ছেদ। অর্থাৎ M0 এই তলটা ছেদ করেছে, প্রধান অক্ষ ছেদ করেছে, তাহলে এই যে তলটাকে বলা হয় M0 এটাকেই বলা হয় কি, আমাদের দর্পণ, অথবা আমাকেই বলা হয় কি প্রধান ছেদ বলা হয়। তাহলে কি লিখবে, প্রধান ছেদ, এখানে কি লিখবে, অতএব প্রধান ছেদ সমান M0 ডট হচ্ছে কি প্রধান ছেদ লিখবে, কিন্তু ছবি অবশ্যই দেবে, সেটা অবতল দিক বা উত্তল দিক। ঠিক আছে, যে কোনো একটার ছবি আঁকলেই হবে। যদি বলে অবতল দর্পণের ক্ষেত্রে বলে দেয়, মানে স্পেসিফিক্যালি বলে দেয় অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে অবতল দর্পণের ছবি দেবে। যদি কিছু না বলে উত্তল দাও বা অবতল দাও, একই রকম হবে। ক্লিয়ার? এবার কি উন্মেষ কি, গোলীয় দর্পণের প্রধান ছেদের 2 প্রান্ত, দেখো এটা তো প্রধান ছেদ, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, বলছে এই দুটো প্রান্তকে আমরা যদি যুক্ত করে দিই, এই দুটো প্রান্তকে যদি আমরা যুক্ত করে দেই, যে অঙ্কিত সরলরেখা পাবো, এটাকেই বলা হয় কি উন্মেষ। ক্লিয়ার? বলছে গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু যদি যুক্ত করা হয়, অঙ্কিত সরলরেখাকেই বলা হয় কি প্রধান আমাদের উন্মেষ, যেটা আমরা বলবো কি এম ডট হচ্ছে উন্মেষ, সেটা উত্তল হোক বা অবতল হোক। ক্লিয়ার? বলছে সঙ্গে কি লিখবে, গোলীয় দর্পণের প্রধান ছেদের 2 প্রান্ত বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকেই ওই দর্পণের উন্মেষ বলা হয়। তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন আসছে, স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে কি ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব কি, সেটা আপনি এখনও বলেননি, সেটা সবার শেষে বলবো। এবং তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমরা উত্তল বা অবতল লেন্সের ক্ষেত্রে তোমরা ফোকাস জেনেছো, মুখ্য ফোকাস জেনেছো বা গৌণ ফোকাস জেনেছো। এখানেও দর্পণের ক্ষেত্রেও আমরা এই দুটো জিনিস জানবো, ওটা বোঝানোর জন্য এটাকে ক্লিয়ার করতে হবে, তার জন্যই আমরা একদম শেষে নিয়েছি কি আমাদের ফোকাস এবং ফোকাস দূরত্ব সম্পর্কে জানবো বলে। ক্লিয়ার? দেখো
এবার যে মেন জিনিসটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, এখনই দেখো ফোকাস কি। ফোকাস যাকে ইংরেজিতেই বলা হয় কি ফোকাস কি। ঠিক আছে, ফোকাস কি ভালো করে শোনো। ফোকাসের সংজ্ঞা তোমাদের বইতে বেশিরভাগ বইতে নেই, তোমরা পারলে এখান থেকে তুলে নিতে পারো। ঠিক আছে, গোলীয় দর্পণের কোনো গোলীয় দর্পণে কোনো সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে, ভালো করে তার মধ্যে একদম পরিষ্কার করে নাও, কোনো গোলীয় দর্পণে কোনো সমান্তরাল আলোক রশ্মি আমাদের আপতিত হলে, পড়লে বা আপতিত হলে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। কি বললাম, কোনো গোলীয় দর্পণে কোনো একটা সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত হয়, তার প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কি ফোকাস বা ফোকাস বিন্দু। ফোকাস বা ফোকাস বিন্দু একটা প্রতিফলন বা প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। সেটা হবে কি গোলীয় দর্পণের ক্ষেত্রে, যদি একটা বিন্দুতে সেই একটা বিন্দুতে মাস্ট বি মিলিত হবে প্রতিফলন বা আমাদের অপসৃত হওয়ার পর, যদি মিলিত হয়, যদি নয় মিলিত হবেই। আর সেই বিন্দুটাকেই বলা হয় কি আমাদের ফোকাস। ধরো আমি এখান থেকে একটা সমান্তরাল রশ্মি ফেলেছি আর এখান থেকে ফেলেছি, ঠিক আছে, এর মাঝখানটাকে ফোকাস বলা হয়। ধরো আমি জানি না এটা ফোকাস, ধরো দেখলাম এখানে গিয়ে মিলেছে, এও এখানে গিয়ে মিলেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু মিলেছে, ধরলাম এটাকে এফ ধরলাম। কি বললো, গোলীয় দর্পণের ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় বা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সেই বিন্দুটাকে আমাকে উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, অপসৃত হচ্ছে বলে মনে হবে, আর অবতল দর্পণে গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে, তাই তো বলছে। সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কি ফোকাস বা ফোকাস বিন্দু বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে, এবার এই ফোকাসকে দু ভাগে ভাগ করা হয়। তোমরা বেশিরভাগ বইতেই জেনেছো যে আমরা লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাস জানি, কিন্তু দর্পণের ক্ষেত্রে দুটো জিনিস আছে। দুটো জিনিস কি কি? ফোকাসকে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে মুখ্য ফোকাস, একটা হচ্ছে গৌণ ফোকাস। একটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, একটা অর্ডিনারি ফোকাস। কাকে বলা হয়? বলছে ওই ফোকাস বিন্দুটা যদি প্রধান অক্ষের ওপর হয়, দেখো প্রধান অক্ষ এক্স আর এক্স ডট ছিল, বলছে এই বিন্দুটা যে বিন্দুতে আলো এসে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দু যদি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের ওপরে হয়, উপরে গঠিত হয় বা উপরে অবস্থান হয়, তখন তাকে বলা হয় মুখ্য ফোকাস। যদি এটা না হয়ে ফোকাস বিন্দুর হয়েছে একটা ফোকাস বিন্দু ধরলাম বা তল ধরলাম, এটার ফোকাস যদি তল ধরা হয়, এই বিন্দুর ঠিক উপর তলে বা নিচের তলে যদি মিলিত হয়, অর্থাৎ এই প্রিন্সিপাল অ্যাক্সিস বাদ দিয়ে যদি উপরে অথবা নিচে মিলিত হয়, তখন সেইটাকে বলা হয় কি গৌণ ফোকাস। ক্লিয়ার করতে পারলাম কি? দেখো গৌণ ফোকাসের চিত্র যদি আমি আঁকি তাহলে এরকমই হবে। আমি এখানে আঁকছি গৌণ ফোকাসে। দেখো আমি ধরো এখানে একটা দর্পণ নিয়েছি, এখানে পেন্ট করলাম M0M.C, ঠিক আছে, দেখলাম আমি এরকম কোনো রশ্মি ফেলেছি, এখানে মিলিত হয়েছে, তাহলে এই একটা তলে মিলিত হয়েছে নাকি না, তাহলে এর ফোকাস এখানে ফোকাস বিন্দু ধরতে পারি মুখ্য ফোকাস। তাহলে এইরকম তলে, অর্থাৎ এর উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে, ঠিক আছে, তখন ওই প্রধান অ্যাক্সিস উপরে থাকাকে বলা হয় মুখ্য ফোকাস। প্রধান অ্যাক্সিসের উপরে অথবা নিচে থাকলে তাকে বলা হয় কি আমাদের গৌণ ফোকাস। ক্লিয়ার করতে পারলাম? তাহলে মুখ্য ফোকাস কাকে বলা হয়? কোনো গোলীয় দর্পণের কোনো সমান্তরাল রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি বা প্রতিসৃত রশ্মি যদি প্রধান অক্ষের ওপর যে কোনো বিন্দুতে মিলিত না হয়ে প্রধান অক্ষের ওপর অথবা নিচে যে কোনো একটা তলে আপতিত হয়, তখন ওই বিন্দুটাকেই বলা হয় কি ফোকাস বিন্দু। তাকে বলা হয় কি গৌণ ফোকাস। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেই থাকে, আমাদের প্রধান অক্ষের উপরেই থাকে, তখন তাকে বলা হয় কি
মুখ্য ফোকাস যদি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপর অথবা নিচে যে কোনো তলে থাকে তখন তাকে বলা হয় কি গৌণ ফোকাস। ক্লিয়ার করতে পারলাম? যদি অ্যাক্সিসের উপরে থাকে মাথার মধ্যে ঢোকা, অ্যাক্সিস কথা অর্থ হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপরে, অর্থাৎ এই যে সরলরেখা দেখতে পাচ্ছ তোমরা, এই সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দুতে থাকলে তখন তাকে বলবো কি প্রধান মুখ্য ফোকাস। যদি না থাকে এর উপরে অথবা নিচে যে কোনো একটা তলে থাকে তখন তাকে আমরা বলবো কি গৌণ ফোকাস। ঠিক আছে? অসীম দূরত্ব থাকলে, অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে উত্তল দর্পণ মানে অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে সেটা গৌণ ফোকাসের চিত্র উৎপন্ন হয়। যখন আমরা প্রতিবিম্বের সংক্রান্ত চিত্র অঙ্কন করব তখনই দেখতে পাবে কি এই অসীমে কোনো বস্তু রাখলে সেটা আমাদের মুখ্য ফোকাসে উৎপন্ন হয় না, গৌণ ফোকাসে বস্তুর উৎপন্ন হয়। ক্লিয়ার? অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণে হোক, আপতিত আলোক রশ্মি বা প্রতিষ্ঠিত আলোক রশ্মি যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ওই মিলিত বিন্দুটাকেই বলা হয় কি ফোকাস, বা ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে ওটাকেই বলা হয় কি ফোকাস। ফোকাসটা যদি আমাদের প্রধান অক্ষের উপরে থাকে তখন তাকে বলা হয় কি মুখ্য ফোকাস, যদি প্রধান অক্ষের উপরে অথবা নিচে থাকে যে কোনো একটা তলে তখন তাকেই বলা হয় কি গৌণ ফোকাস। আশা করব ফোকাস সংক্রান্ত তোমাদের আর কোনোরূপ কোশ্চেন থাকলো না। যদি কোনো কোশ্চেন তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমাদের শুভাশিস ক্লাসরুম টেলিগ্রাম চ্যানেলেও তোমরা অ্যাড হতে পারো, সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো পাঠাতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করে দেব। আশা করব মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাস সম্পর্কে তোমরা যাবতীয় ধারণা পেলে এবং আমাদের গোলীয় দর্পণ সম্পর্কে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আর কয়েকটা যে দর্পণ আমরা পড়েছিলাম তার মধ্যে ছিল অধিবৃত্ত দর্পণ। অধিবৃত্ত দর্পণ কি? অধিবৃত্ত দর্পণ তাকেই বলা হয় যদি কোনো গোলীয় দর্পণের, ঠিক আছে, এই দুটো যে বিন্দু অর্থাৎ প্রান্ত বিন্দুকে যদি খুব কাছাকাছি আনা হয়। এই একটা গোলীয় দর্পণ নিলাম, ঠিক আছে, আমি কি করলাম এই দর্পণের এই দুটো এম আর এম ডট বিন্দুটাকে আরও কাছের দিকে করলাম, অর্থাৎ এটাকে মুছে আমি কী করলাম এইরকম করে দিলাম, ঠিক আছে, এইরকম করলাম, ঠিক আছে, অর্থাৎ এখন এটা অধিবৃত্ত হয়ে গেছে, অর্থাৎ এম এবং এম ডট কাছাকাছি চলে গেছে, হ্যাঁ কি না? তখন সেইটাকে বলা হয় কি অধিবৃত্তীয় দর্পণ। অর্থাৎ গোলীয় তলটাকে না করে আমরা অধিবৃত্তীয় তল করছি। অর্থাৎ দেখতে পেলাম যে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণে হোক, যদি আমরা প্রান্ত বিন্দু প্রতিফলক তলের প্রান্ত বিন্দু যদি খুব কাছাকাছি আনার চেষ্টা করি তখন সেটা অধিবৃত্তীয় দর্পণে রূপান্তরিত হয়। ক্লিয়ার? দর্পণ সম্পর্কে আর কোনো তোমাদের কোশ্চেন নিশ্চয়ই থাকলো না, যদি থাকে তোমরা জানিও, কমেন্ট বক্সে বলেই দেওয়া হয়েছে। এবং আমাদের এই সেশনটি আজকের এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা তোমাদের যে মাধ্যমিক 2024-এর ফার্স্ট যে 3 নম্বরের কোশ্চেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট 2024-এর জন্য, সেই অবতল দর্পণের বা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক বা বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ বা বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো। সেই কোশ্চেনটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, খুব সুন্দরভাবে ডিসকাস করব। সেই উপপাদ্যটা তোমাদের অনেকেরই সমস্যা আছে, সেই সমস্যা তোমাদের এই ভিডিওটা ক্লাসটা করার পর তোমাদের আর কোনোরূপ সমস্যা থাকবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকের সেশনটা এই পর্যন্ত। লাইক এবং শেয়ার করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।